মানে? না না অনামিকা, তুমি এসব কি বলছো? দাদা ভাই কেন এসব করতে যাবে? কি লাভ দাদা ভাইয়ের তোমার আর ছোট ভাইয়ের বিয়ে ভেঙে? আজ এই বিজনেস নাকি অনেক ফেমাস হয়েছে, তার কারণ বিক্রম দস্তিদার। আজ ও গুড বিজনেসম্যান, গ্রেট, কিন্তু আমি গুড ফর নাথিং। দেখো অনামিকা, আমি মানছি দাদা ভাইয়ের কিছু ইনসিকিউরিটি রয়েছে। মানে প্রথমে দাদা ভাই পুরো বিজনেসটা সামলাতো, তারপরে আস্তে আস্তে ছোটদা ভাই সবটা দেখতে শুরু করলে বিজনেসটা আরো বেশি উন্নতি করে। ফলে দাদা ভাইয়ের থেকে মনোযোগটা সবার কিছুটা হলেও কমে যায়। সেটা নিয়ে দাদা ভাইয়ের একটা মন খারাপ আছে, কিন্তু তার জন্য দাদা ভাই তোমাদের দুজনের বিয়ে ভাঙতে যাবে? বিশ্বাস করো মহুয়া, আমি না দাদা ভাইকে সন্দেহ করতে চাই না, কিন্তু কাল রাতে আমি যা দেখলাম তারপর তো আমার... তুমি জানো না কতটা রিস্ক নিয়ে আমি সবকিছু প্ল্যান করেছিলাম, সব ভেস্তে গেল। যেটা চেয়েছিলাম সেটা কিছুই হলো না। কিন্তু অনামিকা, তুমি এটা থেকে কি করে এতটা শিওর হচ্ছ যে তোমাদের দুজনের বিয়ে ভাঙার জন্য দাদা ভাই এই সব কিছু করেছে? এমন তো হতেই পারে যে এটা অন্য কোনো প্ল্যান, মানে বিজনেসের হতে পারে, অন্য কিছু হতে পারে, বা জাস্ট কোনো কথা, মানে অনেক কিছু হতে পারে। দেখো, হতে তো অনেক কিছুই পারে, কিন্তু এই মুহূর্তে এইটা ছাড়া আমাদের কাছে আর কোনো সূত্র নেই। আর আমি নিজেকে প্রমিস করেছি, আমার কাছে মাত্র 3 দিন সময় আছে। এই 3 দিনের মধ্যে আমি ঠিক খুঁজে বার করব কে এই চক্রান্ত করেছে, আমার বিয়েতে কে বাধা দিয়েছে, আমাকে জানতেই হবে। অনামিকা প্লিজ প্লিজ, তুমি এতটা অশান্ত হও না, একটু শান্ত হও। আমি না তোমার অবস্থাটা বুঝতে পারছি। আসলে এ বাড়িতে আসার পর থেকে একের পর এক যে ঘটনাগুলো ঘটেছে, তোমার এভাবে রিয়াক্ট করাটাই স্বাভাবিক। তুমি বিশ্বাস করো, আমি তোমার পাশে আছি এই খোঁজে। আচ্ছা আচ্ছা, তুমি এবার আমাকে একের পর এক ঘটনাগুলো বলো। মানে আমি একটু মিলিয়ে দেখি সত্যি সত্যি দাদাভাই এগুলো করতে পারে কিনা। পরপর বলো না তুমি কি বলছো। প্রথমে একটা বেনামি চিঠি আসে, যাতে হুমকি ছিল, এই বিয়ে ভেঙে দাও, এই বিয়ে তোমার জীবনে অনেক বড় বিপদ নিয়ে আসছে। হতেও তো পারে যে দাদা ভাই ওই চিঠিটা পাঠিয়েছে। কেন পাঠিয়েছে, কি কারণ তার পেছনে, সেগুলো না হয় আমরা পরে জানলাম। আচ্ছা বেশ, ধরে নিলাম ওটা দাদা ভাইয়েরই লেখা। তারপর সঙ্গীতের দিন মেহেন্দিতে পালিয়ে যাও লেখা। देखिए मैडम, अच्छी है ना मेहंदी? না না, এটা তো মিলল না। মেহেন্দির দিন দাদা ভাই তো আমাদের বাড়িতেই প্রেজেন্ট ছিল। আচ্ছা মহুয়া, প্রেজেন্ট থাকতে থাকতেও তো এই কাজটা করা যায়। মানে সাপোজ এটা যদি অন্য কাউকে দিয়ে করানো হয়। বেশ, ধরে নিলাম কাজটা অন্য কাউকে দিয়েই করানো হয়েছে, কিন্তু তোমার ফোনে সেদিন যে ফোনটা এসেছিল, যে ফোনটা আমি ধরে ফেলেছিলাম, তখনও তো দাদা ভাই আমার চোখের সামনে ছিল। আচ্ছা, গায়ে হলুদের সময় তত্ত্বের মধ্যে যে হারটা পাওয়া গেছিল। আচ্ছা বলছিলাম যে আমরা কিন্তু বেশিক্ষণ বসবো না, অনামিকার সঙ্গে দেখা করেই বেরিয়ে যাও। দিদি ভাই, এর মধ্যে বিয়ের শাড়ি কোনটা? ওই তো, সে সময়ও দাদা ভাই আমার চোখের সামনে ওখানেই বসেছিল। তাহলে দাদা ভাইয়ের পক্ষে এটা করা কি করে সম্ভব? দেখো মহুয়া, তোমার যুক্তি ভুল নয়, কিন্তু আরেকটা দিকও ভেবে দেখো, ঘটনাস্থলে থেকে ওই কাজটা করা এমন কিছু কঠিন নয়। মহুয়া, তুমি একটু ভালো করে মেলানোর চেষ্টা করো পুরো বিষয়টাকে। দাঁড়াও, আমি একটু প্রথম থেকে পরপর ভাবতে থাকি যে কি কি ঘটেছে। ঠিক তারপরেই ওই মেহেন্দিওয়ালির সাথে আমার রাস্তায় দেখা হয় এবং সে আমাকে সেখানে বলে পালিয়ে যাও। এখনো সময় আছে, পালিয়ে যাও বলছি। তারপর একটা বেনামি ফোন। কার সাথে কথা বলছিলে, কে ফোন করেছিল? হ্যালো? গায়ে হলুদের তত্ত্বে হার। তারপর ওই পাথরে মুড়িয়ে একটা কাগজ কেউ জানলা দিয়ে ফেলে দিয়েছিল,
সেই কাগজে লেখা ছিল পালিয়ে যাও, এবং তারপর সেটা ভ্যানিশও হয়ে গেল। অনামিকা, এতে তো কিচ্ছু লেখা নেই। লেখা ছিল, লেখা নেই। রক্ত ছিল, রক্ত নেই। কি? বলো বলো। লেখা ছিল, লেখা নেই। রক্ত ছিল, রক্ত নেই। অনামিকা, কি কি হলো? চলে গেল? আমি এখানে গোয়েন্দাগিরি করছি, আমার তো কাজ পড়ে আছে। রথের পুজোর ভোগ রান্না করতে হবে। টুন, দিদিমণি, টুন, একটা কথা জিজ্ঞেস করবো? কি কথা? এই যে তুমি সেদিনকে আমাকে রক্ত দিয়ে ভয় দেখাচ্ছিলে না, মানে একটা ইনভিজিবল ইঙ্ক ইউজ করেছিলে, ওই ইনভিজিবল ইঙ্কটা তোমাকে কে দিয়েছিল? বিশ্বাস করো জেঠিমণি, তুমি আমাকে বকবে আমি জানি। আমি বুঝতে পারিনি যে তুমি এত ভয় পেয়ে যাবে। আমি তোমায় বকবো কেন টুন? তুমি তো একটা ছোট্ট সোনা মিষ্টি ছেলে, তোমাকে আমি বকতে পারি? আমি শুধু যেটা জিজ্ঞেস করছি সেটা বলো, কে দিয়েছিল ওই ইনভিজিবল লিঙ্কটা তোমাকে? আমি যদি ঠিক ভেবে থাকি তাহলে এটা টুনকে দিয়েছে দাদা ভাই, আর যদি এটা মিলে যায় 2 2 4 হয়ে যাবে। টুন, বলো প্লিজ। এই বাড়ির একজনই আমায় দিয়েছে। আমি এসব ঘোস্ট স্কেরি জিনিস ভালোবাসি তো, তাই। বাড়ির কে দিয়েছে টুন? দিয়েছিল পুলিশ তো দেখছি যখন তখন বাড়িতে ঢুকে পড়ছে। তার সঙ্গে অনামিকা এই বাড়িতে আসার পর থেকে একটার পর একটা ঘটনা ঘটছে, সঙ্গে ইনভেস্টিগেশন। অনামিকা তো নার্ভাস হয়ে যাবে। এই বাড়িতে আসার পর থেকে ও শুধু সাফার করে যাচ্ছে। চাই না, আমি সেটাই চাই না। আমি চাই না অনামিকা সাফার করুক। আমি চাই না অনামিকা আমাদের বাড়িতে এসে কষ্ট পাক। তার জন্য কিছু একটা করতে হবে। প্লিজ কিছু একটা করো। ওই পুলিশের হুটহাট করে বাড়িতে ঢুকে পড়া বন্ধ করতে হবে, প্লিজ। আমি নিজে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলবো। কিরে, তুই কি ভাবছিস? আমি ভাবছি আজকে পুলিশের কথাগুলো শুনে আমার কেন জানি না একটা গোলমেলে ঠেকছে। গোলমাল? গোলমাল মানে? না, ভেবে দেখো, পাল বারবার বলছিল যে কেউ ওকে মারতে চায় না, মানে সেটা তো ও আমাদের সামনেও বলেছিল। অদ্ভুত ব্যাপার, শেষ অবধি সেটাই হলো। কি বলছো কি তুমি? ও যেটা বললো সেটাই সত্যি হলো? সেটা কি কখনো সম্ভব? সম্ভব ভাইয়া, অনেক কিছুই সম্ভব। একটু জাস্ট মনে করার চেষ্টা করো যে পুলিশ বলছিল স্পটের একটু পাশেই অন্য কারোর ফুটপ্রিন্টস পাওয়া গেছে। ওনার গাড়ি মাঝ রাস্তায় একটা গাছে ধাক্কা মারে, আর সেখান থেকে কিছুটা দূরে ওনার ডেড বডি পাওয়া যায়। আর ঠিক সেই জায়গাটাতেই আমরা আরেকটা ফুটপ্রিন্ট পেয়েছি। Now the question is, কার এই ফুটপ্রিন্টস গুলো? কার? পাল কিন্তু বারবার বলছিল যে ওই দিনেই, মানে পার্টিকুলারলি ওই ডেটেই কিছু না কিছু একটা হবে।
সেটাই কিন্তু হলো। সব ঘটনাগুলো কেমন যেন মিলে মিলে যাচ্ছে না, সব যেন কেমন কোইন্সিডেন্স, মানে যাকে বলে কাকতালীয়। দাদা প্লিজ, এমনিতেই ফ্যামিলির অনেকগুলো সমস্যা নিয়ে আমরা জর্জরিত হয়ে আছি, তার মধ্যে এই সমস্ত আবল তাবল কথা আর মাথায় নিস না, আমার মাথায় ঢোকাস না। আজকে রথ, বাড়িতে পুজো, এই সমস্ত কথা নিয়ে আমি আর কোনো আলোচনা করতে চাই না, ব্যাস। শোনো শোনো, এইসব বিষয় তুমি মাথার মধ্যে রেখো না। পালের মৃত্যুটা খুবই দুঃখজনক। আমি ওর স্ত্রীর সঙ্গে কথা বলবো, মিনিস্টারের সঙ্গেও আমি কথা বলবো, কিন্তু বাড়িতে যেন আর এই প্রসঙ্গটা না ওঠে। প্রসঙ্গ হয়তো তুললাম না, কিন্তু আমার মন বলছে বাড়ির ঘটনা আর পালের ঘটনা দুটো কোনোভাবেই আলাদা নয়, ভীষণভাবে কানেক্টেড। ইয়েস। মা, আমার একটু তাড়াতাড়ি হাত চালাও মা। এইদিকে অনেক কাজ বাকি পড়ে আছে তো, ওদিকে আবার পুজোর সময়ও হয়ে যাচ্ছে, কি যে করি। তুমি চিন্তা করো না মা, সব কিছু সঠিক সময়ের মধ্যেই হয়ে যাবে। মামিমা, আমি হেল্প করি। তুমি তুমি এসব পারবে? আমি বলি কি, এই বছরটা না হয় দেখে বুঝে নাও, পরের বছর থেকে হেল্প করো। বলছিলাম যে এখানে তো মহুয়া আছে, ও আমাকে বুঝিয়ে দিলে আমি সবটা পারবো করতে। আমি একটু পার্টিসিপেট করতে চাই। এমনিতেও আন্টি বলছিল যে আমার বিয়ের পর এটা প্রথম রথের পুজো, আমি চাই কিছু কাজ করতে। নিশ্চয়ই করবে, তবে অবশ্য এতে ভালোই হলো, আমার একটু সুবিধেই হবে। তোমরা বরং এদিকটা সামলে নাও, আমি বরং পুজোর দিকটা দেখি। হ্যাঁ মা, তুমি যাও, আমরা সামলে নেব। দুজনে মিলেমিশে করো, কিন্তু সাবধানে। আমি সবজিগুলো ধুয়ে দিই। বলো কি? দেখো, আমি তোমাকে এমনি এমনি তো বন্ধু বলিনি, তোমার মুখ দেখেই আমি বুঝতে পেরেছি তোমার ভেতরে কিছু একটা চলছে। এবার বলো, তুমি কি কিছু জানতে পেরেছো? পেরেছি মহুয়া, আমরা যেটা ভাবছিলাম সেটা ভুল নয়। মহুয়া, এই বাড়িরই কোনো সদস্য এই সবকিছুর সাথে জড়িত আছে, আর সেটা আমি বুঝতে পেরে গেছি। দাদা ভাই, তুমি জানো না, আমি এতদিন ধরে এটা নিয়েই ভাবছি যে আমি কি ভুল করছি। এটা কি আমার মনের ভুল? আমি কি তাহলে হ্যালুসিনেট করছি? তো এখন আমি বুঝতে পারছি, আমি যেটা ভেবেছি সেটাই ঠিক, আমার মনের ভুল নয় এটা। কি বলছো বলো তো তুমি? আমি কিছু বুঝতে পারছি না, একটু ঠিক করে বলো না। তোমার মনে আছে মহুয়া, এনগেজমেন্টের দিন যখন ঝাড়বাতিটা পড়ে গেছিল, ঠিক সেই মুহূর্তে আমাদের বাড়ির একজন সদস্য মিসিং ছিল। শুধু তাই নয় মহুয়া, মেহেন্দির দিন যখন আমার হাতে মেহেন্দি পরানো হচ্ছিল, যখন ওই থ্রেড কলটা এসেছিল যেটা তুমি রিসিভ করেছিলে, ওই একটা পাথরে মোড়ানো চিঠি আমার ঘরে এসে পড়েছিল, যদিও লেখাটা পরে উধাও হয়ে গেছিল। ঠিক সেই মুহূর্তে, সেই পার্টিকুলার মোমেন্টে একজন বাড়ির সদস্য মিসিং ছিল। হ্যাঁ, কিন্তু সেটা তো দাদা ভাই নয়। হ্যাঁ মহুয়া, তুমি যাকে ভাবছো সেই। দিদি ভাই, তোমায় বললে তুমি মাকে বলে দেবে, তারপর সে আমায় কোনো ম্যাজিকের জিনিস কিনে দেবে না। না না টুন, আমি তোমাকে কিনে দেবো। আমি তোমাকে অনেক ম্যাজিকের জিনিস কিনে দেবো, ম্যাজিক প্রপস কিনে দেবো, যেগুলোতে কেউ ভয় পাবে না। আগে তুমি আমাকে নামটা বলো, কে দিয়েছে তোমাকে ওই ইনভিজিবল ইঙ্কটা? ওই ইনভিজিবল ইঙ্কটা আমাকে দিয়েছে। কে দিয়েছিল বলো? বলো টুন, আমি কাউকে বলবো না, বলো না কে দিয়েছিল। বিথি পিসিমণি। টুনের এই ব্যাপারটা না ঘটলে আমি এদিকটা কখনো লক্ষ্য করেই দেখতাম না। দেখো, বিথিদির
যথেষ্ট কারণ আছে। ও তো প্রথম থেকেই আমাকে পছন্দ করে না, সেটা তো তুমি অস্বীকার করতে পারো না মহুয়া। তুমি কি বলছো কি অনামিকা? মানে দেখো, আমি মানছি দিদিভাই মুখে খুব কড়া কড়া কথা বলে, কিন্তু দিদিভাই খুব ভালো মানুষ গো। আমি জানি মহুয়া, এই বাড়ির সকলেই খুব ভালো, সেদিকে আমার কোনো দ্বিধা নেই। আমি সবাইকে ভালোবাসি, কিন্তু দেখো যা সব ঘটছে এই বাড়িতে সেগুলো তো মিথ্যে নয়। দেখো অনামিকা, সত্যি মিথ্যে এসব আমি জানি না, কিন্তু আমি এটুকু জানি দিদিভাই মুখে কড়া কড়া কথা বললেও দিদিভাই মন থেকে খুব ভালো মানুষ। ওর মনের ভেতরে অনেক কষ্ট আছে গো, সেগুলো সমস্ত ও চাপা দিয়ে রাখে। তুমি কি জানো, ও খুব ভালো স্টুডেন্ট ছিল, ও ডাক্তারি পড়তো। ডাক্তারি? হ্যাঁ, ডাক্তারি পড়তে গিয়েই হয়তো কিছু একটা ঘটেছিল, প্রেম ঘটিত কিছু একটা, আর তার জন্যই সবটা নষ্ট হয়ে যায়। এই প্রেম ঘটিত ঘটনার জন্যই হয়তো দিদিভাইকে মণিমা অনেক দূরে পাঠিয়ে দিয়েছিল। দেখো, দিদিভাই খুব হাসি খুশি একজন মানুষ ছিল, যদিও এই সবটাই আমার শোনা কথা, কিন্তু দেখো আমার ননদ বলে আমি তোমাকে বলছি না, দিদিভাই না একদম অন্যরকম ছিল গো। ছেলেদের মধ্যে ওর জন্য খুব ক্রেজ ছিল, কিন্তু তারপর সবটা ওলটপালট হয়ে গেল। ও বাড়ির লোকজনকে, মানে স্পেশালি মণিমাকে এই সব কিছুর জন্য দায়ী মনে করে। দেখো, যা ঘটেছিল মানে সবটা তো আমার জানা নয়, অনেকদিন আগের কথা, কিন্তু সেই ঘটনা থেকে ওকে বের করার জন্যই জোর করে তীর্থদার সাথে ওর বিয়ে দেওয়া হয়। তাই দেখো না, আজও পর্যন্ত ওদের দুজনের মধ্যে কতটা দূরত্ব। দেখো, আমি যতটুকু বুঝি তীর্থদাও হয়তো সবটা জানে, মানে এত আগের ঘটনা তো আমার কাছেও সবটা স্পষ্ট নয়, কিন্তু যে মানুষটার এত ব্রাইট ফিউচার ছিল, যে ডাক্তার হতো, আজ তার সবটা নষ্ট হয়ে গেছে। এমন একজন মানুষের সাথে বিয়ে করে রয়েছে যাকে হয়তো সত্যি ভালোবাসে না, তার মুখ থেকে কড়া কড়া কথা বেরোবে, এটাই তো স্বাভাবিক অনামিকা। বিশ্বাস করো মহুয়া, আমি না ভাবতেও পারিনি যে বিথিদির মনে এত কষ্ট আছে। আসলে এতটাই চাপা মানুষ। মহুয়া, আমি বলছি না যে এই কাজটা বিথিদিই করেছে, কিন্তু একবার যাচাই করে দেখতে চাই, একবার ট্রাই করতে চাই। দেখো মহুয়া, তুমি তো এক্ষুনি বললে যে বিথিদি ডাক্তারি নিয়ে পড়তো, তার মানে সায়েন্স ওর খুব ভালো করে জানা আছে। তুমি জানো মহুয়া, ওই যে টুনকে যে ইনভিজিবল ইঙ্কটা দিয়েছে সেটা কে দিয়েছে? বিথিদি। আমার খুব মনে হচ্ছে ওই চিঠিটা এই ইনভিজিবল ইঙ্ক দিয়েই লেখা হয়েছে। প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না, আমি শুধু চাইছি তুমি আমার পাশে থাকো। ঠিক আছে, বলো তুমি কি করতে চাও? আমি জানি না মহুয়া কি করতে চাই। আপাতত দেখো, এই পুজোটা মিটে যাক, তারপর কিছু একটা করতে হবে। আচ্ছা, আমি তো ভোগ রান্নার জন্য এখানে এসেছিলাম, সেটা অন্তত করি। তুমি আমাকে বলো কি কি করতে হবে। চলো। ওং বীরন্নং দ্বিভুজং কৃষ্ণং পদ্মো পদ্মাদেব চ ওং মহারোষ। কর্তামশাই, হাত জোর করে প্রণাম করো, তাহলে ঠাকুর আশীর্বাদ করবেন, বুঝেছ? ওদিকে কি দেখছো? এদিকে দেখো। আমাদের পরিবারকে সুখে শান্তিতে রেখো ঠাকুর। সমস্ত বিপদ আপদ থেকে আমার পরিবারকে রক্ষা করো। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথের জয়। এই পরিবারের চিরায়ত রীতি মেনে এবার স্বামী স্ত্রী জোড়ায় জোড়ায় আরতি করবে।
এবারই ছোটদের তো কখনোই জোড়ায় জোড়ায় আরতি করা হয় না ঠাকুরমশাই। বড় বৌমা তো এখন আর আসতেই পারে না, অথচ একসময় বড় বৌমা ভক্তি ভরে গান গেয়ে পুজো মাতিয়ে রাখত। আর আজ বিশ্বকেও তো পাওয়া যাবে না, আর বিথিরও তো। অনামিকা এসো। অনামিকা, বিক্রম তো আমার কাজ পাগল ছেলে, ও যে পুজোয় আসবে না এটা আমি জানতাম, কিন্তু তোমার তো বিয়ের পর এটা প্রথম পুজো, তুমি বরং একাই আরতিটা করো। বিক্রম স্যার কাজের জন্য নয়, আমার জন্য আসেনি আন্টি। কেনই আরতি উনি করবেন আমার সঙ্গে? যে বিয়ের কোনো মানেই নেই ওনার কাছে, তার নিয়ম মেনে কি করবেন উনি? तेरे ही लिए जब